চুলায় ভর। শুরু করতে চলেছি লক্ষ্মণ ঝোলা। দুলুনি আয় কুকু একুনি, কানামাছি বোবো, যাকে পাবি তাকে চোর। নমস্কার, আমি দেবাশিস বিশ্বাস, গল্পের সূত্রধর। আমার সাথে অভিনয়ে রয়েছেন ডিটেকটিভ ফটিকবাবুর চরিত্রে অভিজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীতে সত্যজিৎ ব্যানার্জি, রামের চরিত্রে জয়দীপ ব্যানার্জি, লক্ষ্মণ সৃজিত দে, বাসন্তী দেবী অনিমা দাস, মালতী মাসি অনিতা সিনহা, সৌদামণি দেবাঙ্গী নন্দী। পরিচালনায় ও সম্পাদনায় শ্রী উত্তম কুমার দাস। বিশ্ব পরিবেশনায় শান্তিলতা ফিল্ম ইনস্টিটিউশন, মধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল। এই গল্পের কোনো অংশ যদি আপনাদের কোনো ঘটনার সাথে মিলে যায়, তবে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এর জন্য আমরা বিশেষভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আমরা চাইল্ড হ্যারাস, কিডন্যাপ এবং কিডস অর্গ্যান সাপ্লাইয়ের পূর্ণ বিরোধিতা করি। ভারতীয় সরকার তথা সারা বিশ্ব এর বিরুদ্ধে এবং এটি দমনে বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ, এবং আমাদের SFP 73.1 চ্যানেলের পক্ষ থেকে আমরাও পূর্ণাঙ্গভাবে বিরোধ করি। শুরু করতে চলেছি লক্ষ্মণ ঝোলা। আরে না না, আপনি হয়তো ভাবছেন এই গল্প ঋষিকেশে পবিত্র গঙ্গার বক্ষে অবস্থিত ব্রিটিশ সরকারের তৈরি বহু পুরাতন সেই লক্ষ্মণ ঝোলা, যার নিকটে অবস্থিত রামঝোলা। সেটি একদমই নয়। এটি বর্ধমান জেলায় অবস্থিত পাড়ুই বলে একটি গ্রামের গল্প। এই গল্পের সাক্ষী হিসাবে জড়িয়ে রয়েছে এই গ্রামের প্রতিটি মানুষ, গ্রামের প্রতিটি গাছপালা, পশু পক্ষী, পথের প্রতিটি ধূলিকণা। সেই ভয়ঙ্কর রাতে সেই ভয়ানক ঘটনার কথা শুনলে গায়ের রোম খাড়া হয়ে যাবে। সেই ঘটনায় জড়িয়ে রয়েছে কত মা বাবার বুক খালি হয়ে যাওয়ার কাতর আর্তনাদ, হাহাকার, সন্তানের জন্য ঝরে পড়া অশ্রুজল, যা আজও থামতে চায় না। এই গল্পের মূল কাণ্ডারি রাম, লক্ষ্মণ ও তাদের একটি ঝোলা, যেটি লক্ষ্মণের পিঠে সারা দিন বিদ্যমান থাকে। তারই অনুকরণে আমাদের গল্পের নাম লক্ষ্মণ ঝোলা। অবশ্য জানিয়ে রাখি, সেই রাতের পর থেকে সেই গ্রামের কোনো পরিবার তাদের সন্তানের নাম কখনোই রাম বা লক্ষ্মণ রাখেনি। কেন? এমন কি ঘটেছিল সেই রাতে? সেই গল্পই আপনাদের বলবো। শিয়ালদা স্টেশন থেকে বর্ধমান লোকাল ধরে যেতে হয় মেমারি। সেখান থেকে বাসে বা ট্রেকারে করে ঘন্টা দুয়েক, তারপরেই পাড়ুই। অজপাড়াগা, মেঠো রাস্তা, আঁকা বাঁকা পথ। স্টেশন থেকে এ অবধি প্রায় জনমানব শূন্য হলেও পাড়ুই গ্রামটা বেশ ঘনবসতিপূর্ণ। মাঠ ঘাট, লোকজন, স্কুল, কলেজ, বাজার, হাট, হাসপাতাল প্রায় সবই রয়েছে, একেবারে শহরের মতো। सजना बरसे है क्यों अखियाँ, सजना बरसे है क्यों अखियाँ, सावन आए तुम न
आए सावन आए तुम ना आए কিরে तुम बिना तरसे ঘুমিয়ে পড়লি নাকি? मोरा না, গানটা শুনছিলাম। আচ্ছা লক্ষণ, আমরা এই ভুল কাজটা করছি কেন বলতে পারিস? আমাদের তো করতেই হবে। আর একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। है क्यों Just এই মিশনটা। बरसे है क्यों পাড়োয় 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 চলে এসো পাড়োয়। চল এখানে নেমে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ চল চল। পাড়োয় পড়ন্ত বিকেল, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। এমনিতেই শীতের বেলা, তারপর আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। 5টা বাজতে না বাজতেই ঘন অন্ধকার নেমে এসেছে। পাড়ই গ্রামে মনে হয় একটু আগে আগেই সন্ধ্যা নামে। কিরে, থমকে গেলি কেন? হাঁপিয়ে গেলি তাই তো? না রে রাম, ভাবছি এই গ্রামটাই আমাদের সঠিক আস্তানা হতে পারে। কি তাই তো? একদম ঠিক, একদম ঠিক বলেছিস ভাই। দোল দোল দুলুনি। আয় কুকু এখন এই দেখ দেখ, ওই একটা বাড়ি দেখা যাচ্ছে তো। মনে তো হচ্ছে তাই। চল লক্ষণ, ওই বাড়িটাই আমাদের প্রথম টার্গেট করা উচিত। ও ঋষি, ঋষি রে, আয় বাছা, খেতে আয়, টগরকেও সাথে করে নিয়ে আয়। এরকম বাচ্চাদের গলা পেলাম বলে মনে হয়। আমিও জানো তাই শুনলাম। আরে ওই তো দুটো বাচ্চা, দুটো। আয় বাছা আয়, খেতে আয়। আর পারি না, উহ, পায়ের ব্যথাটাও। আহ, 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 আরে শুনতে পাচ্ছিস না নাকি? আয় খেতে আয়। হ্যাঁ তাই তো, লে হালুয়া কেল্লা ফতে কানামাছি বোবো, যাকে পাবি তাকে ছো। শুরু করা যাক। আস্তে আস্তে। রাম ও লক্ষণ আস্তে আস্তে সেই বাড়িটার কাছে যায় এবং ভিতরে প্রবেশ করে। বাড়িতে কেউ আছেন? একটু শুনবেন? কে? যাই, এই ভর সন্ধ্যায় কে আবার এলো? আর পারি না বাবা, যা ঠান্ডা পড়েছে, তারপর আবার বৃষ্টি, মরার পরে খাড়ার ঘা। কে হে বাবু তোমরা? বলছি, আগে বলছিলাম কি দিদা, আমরা কলকাতা থেকে এসেছি দুই ভাই, আমি রাম ও লক্ষণ। সে তো না হয় বুঝলাম, কিন্তু এই ভর সন্ধেবেলায় কি চাই গো বাছা তোমাদের? বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বলছিলাম যদি একটু। না বাবু, একদম নয়। যে মুলুক থেকে এসেছো সেই মুলুকেই যাও। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও প্রচণ্ড পরিমাণে গজরাচ্ছে। ঠিক তখনই ঠান্ডায় গোঙাতে গোঙাতে রামকে ধরে লক্ষণ মাটিতে পড়ে গেল। মাসিমা, না দিদা, আমাদের একটু বারান্দায় আশ্রয় নেবার অনুমতি দিন না। দেখুন, ওর প্রচণ্ড শরীর খারাপ করছে, গায়ে প্রচণ্ড ঝড়। এই বৃষ্টিতে ভিজলে ও মরে যাবে। আমি কথা দিচ্ছি, বৃষ্টি কমলেই আমরা চলে যাব। বললাম তো না, তোমরা যেখানে যাবার সেইখানেই যাও। আমার বাড়িতে আর এক দণ্ডও নয়। যাও, যাবে? না হলে আমি লোক ডাকতে বাধ্য হব। কিন্তু দিদা,
আমরা যাচ্ছি, আপনার আর কষ্ট করে লোক ডাকতে হবে না। আস্তে আস্তে। জানিস তো রাম, মা বলতো গ্রামের লোকেদের নাকি মন খুব ভালো, মানে তাদের ভিতরে আন্তরিকতা বোধ আছে। কিন্তু না, মা ভুল বলতো। মরণ, হ্যাঁ হ্যাঁ তাই, আন্তরিকতা নেই, চেনা নেই, জানা নেই। আমি ওনাকে ঘরে জায়গা দেব, জামাই আদর করে বসতে দেব। কত দেখলাম, 3 কাল গিয়ে 1 কালে এসে ঠেকেছে। এখন আমাকে শিখতে হবে আন্তরিকতা। ছোট্ট ও মা গো, মোর মোর, আকাশ ভেঙে পুড়িয়ে সব শেষ করে দে, আর ফিরে উঠি না। উফ, বাবা, আরে আসছি আসছি। মরণ, তোরও আর খিদে পাওয়ার সময় পেল না। দাঁড়ান, শুনছেন? আপনাদের বলছি। আমাদের বলছেন? হ্যাঁ, আপনাদেরই বলছি। বলুন, কি বা বলবেন আপনি? আপনারা তো ভিজে কাঠ হয়ে গেছেন। বলছি, যতক্ষণ অবধি বৃষ্টি না ঝরছে ততক্ষণ আপনারা না হয় আমাদের এই দাওয়ায় বসে বিশ্রাম করুন। বৃষ্টি ঝরলে না হয় চলে যাবেন। কিন্তু আপনার মা, উনি যদি কিছু বলেন? মা, মা তো, আমি না হয় ওনাকে বুঝিয়ে বলবো। বারান্দায় একটি মাদুর বিছিয়ে সৌদামণি তাদের আমন্ত্রিত করেন এবং সেই মুহূর্তে আলোর ঝলকানি সহকারে তাদেরই স্বল্প দূরে একটি বজ্র নিক্ষেপ হয় এবং লক্ষণ আবার ওই জল কাদাময় মূর্ছা যায়। লক্ষণ, কি হলো? কি হলো তো? পড়ে গেলে কেন? লক্ষণ, 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 কি হলো? কি হলো তো? পড়ে গেলে কেন? বিদ্যুতের আলোর ঝলকানিতে সৌদামণি দেখতে পায় লক্ষ্মণ মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর রাম চিৎকার করে তাকে টেনে ওঠানোর চেষ্টা করছে। অঝরে বৃষ্টি পড়ছে, সৌদামণি আর স্থির থাকতে পারে না। মানবিকতার বিড়ম্বনায় পড়ে সে সাহায্যের হাত বাড়াতে ছুটে যায় তাদের পাশে। আরে, হা করে দেখছেন কি? ঠিক করে ধরুন ওনাকে। বিদ্যুতের আলোয় সৌদামিনীর এরূপ আচরণ, আর্দ্র রূপসী চেহারা, এলোকেশী চুল, এই দেখে রাম নিজেকে ক্ষণিকের জন্য হারিয়ে ফেলে। আরে, পড়ে যাবে তো। পরক্ষণেই সৌদামণির চিৎকারে নিজেকে সামলে নেয়। কিন্তু আপনি এই বৃষ্টিতে নেমে এলেন? বৃষ্টিতে ভেজা আমাদের অভ্যাস আছে। আপনারা শহরের মানুষ। আরে, ঠিক করে ধরুন ওনাকে, পড়ে যাবে তো। এমন সময় সৌদামণির শাশুড়ি উঠোনে এসে সৌদামণির এরূপ আচরণ দেখে বিস্মিত হন। আলো আঁধারে সব যেন তার মাথার উপর দিয়ে সীমা পেরিয়ে গেল। বৌমা, ছি 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 ছি, এটা আমি কি দেখছি? তুমি তুমি একজন পর পুরুষের হাত ধরে। আপনি আমার কথাটা একবার। চুপ করো, আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে। তুমি ছি 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 ছি। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তো ওদের সাহায্য করছিলাম। না 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 না, তুমি আমাকে মা বলে ডাকবে না। তোমার ওই মুখে আমি মা ডাক শুনতে আবার ঘেন্না করছে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর ভালো লাগে না,
চলে যাব, চলে যাব, দু চোখে দেখে চাই। আপনি আমাকে থাকো থাকো তুমি তোমার ছেলে বুলে নিয়ে, আর নোংরামি করে বেড়াও যত খুশি। ছি 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 ছি, অকালে আমার ছেলেটাকে গিলেছে, এও দেখলাম, আর কত কি দেখতে হবে, হ্যাঁ? হে ঠাকুর, তুমি এর বিচার করো, হে রাধা মাধব। আমাদের জন্য আপনাকে কত কিছু সহ্য করতে হলো, আমার খুব খারাপ লাগছে। মায়ের কথা বলছেন তো? না না, উনি ওরকম মানুষই নন। ওনার উপরটা যতটা খারাপ দেখছেন, ভেতরটা ঠিক ততটাই নরম। আবার কখন দেখবেন মেয়ের স্নেহে আদর করে বুকে টেনে নেবে। মা আমার, অনেক ভাগ্য করে আমি এমন একজন শাশুড়ি পেয়েছি। আসলে অনেক যন্ত্রণা বুকে চেপে নিয়ে শুধু ওই ছেলে মেয়ে দুটির মুখ চেয়েই রয়েছে। আপনার স্বামী নেই বুঝি? না, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনার মা এই মাত্র বললেন কি না? সেই যে মধু সংগ্রহের খোঁজে সুন্দরবনে গেল, আর তো সে ফিরে এলো তার স্মৃতি ভরা। সাথে যারা ছিল তাদের মুখে শোনা যায় ওনাকে নাকি জঙ্গলে বাঘে টেনে নিয়ে গেছে। এখন শুধু তার স্মৃতিটুকুই নিয়ে। বহুক্ষণ পর মেঘের গর্জন একটু কমলেও বৃষ্টির পশলা অবিরাম ঝরে চলেছে। রাম ও লক্ষ্মণ উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা এখন আসি, কেমন? আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? তারপর রাতও তো এখন অনেক বাজে, এখন তো গাড়ি ঘোড়া কোনো কিছুই মিলবে না। আমি এক্ষুনি আসছি। এই বলে সৌদামণি বাসন্তী দেবীর ঘরে ছুটে যায় এবং তাকে সাথে করে নিয়ে রাম ও লক্ষ্মণের সামনে উপস্থিত হয়। বৌমা যখন বলছে আজকে রাতটা না হয় তোমরা আমাদের বাড়িতেই থেকে যাও, সত্যিই তো এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে? না না দিদা, আমরা ঠিক চলে যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। না রে রাম, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যখন বলছেন তখন আজকের রাতটা না হয় এইখানেই কাটিয়ে দে, তারপর সকালে ভাবা যাবে। মা ঠিকই বলতো, গ্রামের মানুষের আন্তরিকতা বোধ রয়েছে। এর মধ্যে বাসন্তী দেবীর মনে পড়ল, আরে বাচ্চা দুটো তো এখনো কিছু খায়নি। তিনি রান্নাঘরে যাওয়ার তোড়জোড় করতেই দেখলেন ঋষি ও টগর লুকিয়ে লুকিয়ে তাদের দেখছে। সৌদামণি তাদের কাছে ডেকে আলাপ করিয়ে দেয়। মেঘের ডাক আর বৃষ্টির শব্দের মাঝে বাড়ির গরিবী মহলটা তখন হাসি আর খুশিতে ভরে উঠেছে। এই দেখে বাসন্তী দেবী হাসি মুখে ভাবতে লাগলেন, কতদিন পরে সৌদামণিকে এত খুশি
হাসি দেখাচ্ছে, সবই রাধা মাধবের কৃপা। চাচা, এই কাল সন্ধ্যায় যখন এই কালো দিঘির মাঠে বাচ্চারা খেলা করছিল, তখন কি আপনি ওই মাঠের আশেপাশে কোনো অচেনা ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন? চাচা, আপনাকে 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 জিজ্ঞাসা করছি, কারণ এই কালো দিঘির মাঠটি আপনার বাড়ির পাশেই তো, তাই। বাবা, আমি তো নামাজের জন্য উজু করতে বেরিয়েছিলাম, দেখি দুটি লোক হন্তদন্ত হয়ে ওই কাল দিঘির মাঠটির দিকে যাচ্ছে। একজনের পিঠে একটি মস্ত বড় ঝোলা। বাচ্চারা কি তখনও মাঠে খেলা করছিল? আজ্ঞে বাবু, আমি তখন ওই কালদিঘির মাঠ থেকে আমার ভোলাকে আনতে গেছিলাম। ভোলাকে? বাবু, আমার গরু নেই। আস্তে 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 আস্তে, আপনারা একটু চুপ করুন প্লিজ। 1 মিনিট চাচি, একটু মনে করে বলুন তো বাচ্চারা তখন কি করছিল? হ্যাঁ, দেখলাম তারা মাঠের এক কোনায় বসে দুজনে মিলে বিড়বিড় করছে আর হাসছে। তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে, তাই আমি তড়িঘড়ি করে চলে এসেছি। ফিরে আসতে আসতে শুনছিলাম ওরা ওই খেলাটা খেলছিল, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। একটা ব্যাপার জানো তো, ওরাও যেন তার তালে তালে তাল মেলাচ্ছিল। বাবা, তুমি কি গোয়েন্দা? শুনেছি তুমি নাকি আমাদের রতনে। হ্যাঁ ভাই, উনি মস্ত বড় গোয়েন্দা, ফটিক বাবু। কলকাতায় খুব নামডাক, আমাদের সৌধামিনীর দাদা গো। তাই? বাবা, বাবা গো, তুমি আমাদের এই ঘোর বিপদ থেকে রক্ষা করো। আমরা যে বড় অসহায় বাবা, আমরা যে বড় অসহায় বাবা, আমরা যে বড় অসহায় বাবা, বড় অসহায় বাবা, আমরা যে বড় অসহায় বাবা, আমরা যে বড় অসহায়। এলির বয়সে না না না, হাত জোর করতে হবে না, হাত জোর করতে হবে না আপনাদের, আপনাদের হাত জোর করতে হবে না। আমি অনুরোধ করছি, আমি বলছি তো, আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়ব। সময়টা কেমন পাল্টে গেল না চাচা? কিছুদিন আগেও সন্ধ্যা নামলে সকলের মনে তাড়া থাকতো ঘরে ফেরার। ঘরে ফিরে খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমাতো, আর মনে ছিল এক অদ্ভুত শান্তি। আর এখন রাতে বিছানায় শুইলে ঘুম তো আর আসেই না, আসে ভয়ানক দুশ্চিন্তা। ওই বুঝি আজ আবার কোনো মায়ের বুক খালি হয়ে গেল। রাতে ঘুম হয় না গো চাচা, হয় না। হ্যাঁ বাবু, না হলে সামনের দিনে আমাদের সব মায়ের কোল খালি হয়ে যাবে গো বাবু। দোহাই তোমার, আমাদের এই বিপদ থেকে মুক্ত করো, মুক্ত করো। সবই তো বুঝলাম, প্রায় প্রায় দিনই না, প্রায় দিনই কারো না কারোর ঘরের বাচ্চা খেলা করতে সেই কালো দিঘির মাঠের থেকে আর ঘরে ফেরেনি। একসাথে থাকা বাচ্চারাও কিছুই বলতে পারে না। স্ট্রেঞ্জ। না না, আমাকে এর একটা সমাধান করতেই হবে, আমাকে জানতেই হবে এর আসল রহস্য কি। ফটিক গভীর চিন্তামগ্ন হয়ে
গ্রামবাসীদের সেখান থেকে উঠে সৌদামণির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং ভুবনকে ফোন করে। হ্যাঁ ফটিক, বলো কেমন আছো? সৌদামণি আর ওর শাশুড়ি মা, ঋষি, টগর, ওরা সবাই কেমন আছে? ভালো আছে তো? আচ্ছা, সৌদামণি তোমাকে ফোন করে ডাকলো যে কাজের জন্য, তার কি খবর? আরে জানো তো, আমারও না তোমার সাথে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আরে এক নিঃশ্বাসে কি সব বলে ফেলবে? আগে বলো, তুমি ওষুধপত্রগুলি ঠিক করে খাচ্ছ তো? না খেয়ে উপায় আছে? তুমি যার হাতে আমাকে এই, হচ্ছে না বৌঠান, আমি বিছানায় শুয়েই আছি। হ্যাঁ, তুমি হাসছো, আমার এদিকে সত্যি ভাইরাল ফিভারটা এমন টাইমে, আর কি করা যাবে? করো, রহস্যের উন্মোচন তুমি একাই করো। ফটিক, চুপ করে আছো কেন? সব ঠিক আছে? না ভুবন, না না, কোনো কিছুই ঠিক নেই। কেন? এই স্বপ্নপুরী পারুই গ্রামে নেমে এসেছে এক কালো ছায়া, আর এই গ্রাম থেকে বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে, বেশ কিছু বাচ্চা। ভাবছি কি করব। এরা পুলিশে খবর দেয়নি? না, গ্রামবাসীরা ভয়েতে যায়নি। তারপর পুলিশ চৌকি অনেকটাই দূরে। সাসপেক্টেড কিছু? না, এখন তেমন কিছু নয়। তবে আচ্ছা ভুবন, এখন রাখি। হ্যাঁ, রাতে তোমাকে ফোন করবো। ফোনটা ধরো কিন্তু। এখন রাখি, আমাকে এখন সৌদামিনীর বাড়ি যেতে হবে। এরপর ফটিক গ্রামটা একটু ঘুরে, বিশেষ করে কালো দিঘির মাঠ হয়ে সৌদামণির বাড়ি যখন পৌঁছলো, তখন বেশ একটু রাত। ওই রে সৌদা, সৌদা, বোন আমার, ঘুমিয়ে পড়লি নাকি? ওই রে, ওই রে সৌদা, বোন আমার, ঘুমিয়ে পড়লি নাকি? মাসিমা, ঋষি, কোথায় কোথায় তোরা? ও দাদা, তুমি? আমার যে কি আনন্দ হচ্ছে। এসো, ঘরে এসো। মা, দাদা এসেছে। কিছুটা সময় অতিবাহিত হবার পরে ফটিক নৈশভোজ করতে করতে সৌদামণি ও বাসন্তী দেবীর কাছে রাম ও লক্ষ্মণের আগমনের বিস্তারিত ঘটনা শোনে। তারপর তোমাদের সাহসের দাগ দিতে হয়। চেনা জানা নেই, বাড়িতে এসে থাকার জন্য অনুরোধ করলো, আর অসুস্থতার ভান করলো, তোমরা ওদের থাকার জন্য ব্যবস্থা করে দিলে। তাও সেই রাত না হয় মানা যায়, এতগুলো দিন। আসলে দাদা, ঋষি আর টগর ওদের খুব ভালোবাসে। থাক 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 থাক, আর আমাকে বোঝাতে এসো না। পারিবারিক শিক্ষা দীক্ষা শহরের আদলে তোমাকে শিক্ষিত করে তোমার এই পরিণতি। হ্যাঁ বাবা, এত রাতে ওকে আর বকাবকি করো না, আশেপাশের লোকজন শুনতে পাবে যে। আর মাসিমা, আপনি কি করে এদের বাড়িতে জায়গা দিলেন কোনো খবর না নিয়ে? বলিহারি সাহস আপনাদের। মাত্র গাত্রদাহ করছি। আচ্ছা, ঋষি আর টগর কোথায়? দাদা, ওরা ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমাচ্ছে, কিন্তু কোথায়? ঘরে তো দেখছি না। দাদা, ওরা পাশের ঘরে, ওনাদের কাছে ঘুমাচ্ছে। বাচ্চা দুটোকে ওরা খুব ভালোবাসে তো। কি? ওরা কাকু বলতে অজ্ঞান, তাই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। বাহ বাহ বাহ,
বাবা জবাব নেই তো? হ্যাঁ হুম হ্যাঁ জবাব লাগছে দাদা। এ কি বাবা, তুমি আমার সামনে ওর কান মুলে দিচ্ছ? শুনুন শুনুন মাসিমা, সকলের কাছে আমি ডিটেকটিভ ফটিক হতে পারি, কিন্তু আমি আমি এখন একজন দাদার অধিকারে প্রয়োজন পড়লে অন্যায়কে মাসিমা আমি কখনো প্রশ্রয় দিই না, কখনো প্রশ্রয় দিইনি। হুম হুম লাগছে দাদা। এক্ষুনি যা ওদের এই ঘরে নিয়ে আয়। কিন্তু দাদা ওরা তো ঘুমাচ্ছে, ওরা কি আসছে? তুই যাবি না? না হলে কিন্তু আমাকে না না মা, তুমি যাও। সৌদামণি পাশের ঘর থেকে অনেক কষ্টে ঋষি ও টগরকে নিয়ে আসে। ও মা গো, বৌমা, বৌমা কি হলো তোমার? ও আখ তুলছো কেন? কি কি বমি বমি পাচ্ছে তোমার? কি হলো? সৌদা কি? আরে বাবা, এই কি হলো কি তো? মা ওই ঘরে কি গন্ধ গো? কি করে ওরা ওই ঘরে থাকে গো? আমি তো দুদণ্ড থাকলেই মনে করতে করতে মরে যাব। কিন্তু মা, আমাদের ওই ঘরে তো কোনো খারাপ জিনিস ছিল না যে দুর্গন্ধ বেরোবে। কি বললেন মাসিমা, কি বললেন? আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, গন্ধ কোথা থেকে আসবে বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিছু কিছু অনুমান করতে পারছি মাসিমা। আমার অনুমান ভূত আর কোথাও নয়, এই সর্ষের ভিতরেই রয়েছে। কি বললে বাবা? না 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 না, ও কিছু নয় মাসিমা। এই বলে ফটিক ভুবনকে ফোন করতে থাকে। ভুবন, হ্যাঁ 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 আমি, শোনো, কাল আমার, না না অবশ্যই চাই, তুমি স্পেশালি রিকোয়েস্ট করো। হ্যাঁ আচ্ছা, রাখছি। শোন সৌদামিনী, কাল ভোরবেলায় আমি একটু বেরোবো, বুঝলি? তোরা কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোবি না, আর ঋষি টগরকে একদম বাড়ির থেকে বেরোতে দিবি না। কালো দিঘির মাঠ, সন্ধ্যা নেমে এসেছে। বাচ্চারা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছো। আজ হারানের ছেলের পালা। চ, ওই গলির দিকে যাওয়া যাক। চালা তাড়াতাড়ি। ওই যে রাম, রুমালটা রেডি কর। দেখিস আশেপাশে কেউ যেন টের না পায়। সব ঠিক আছে লক্ষণ, তুই ঝোলাটা ঠিক কর, ঠিক মতন চেপে ধরবে কিন্তু, চেপে ধর। রুমালটা ভালো করে চেপে ধর। আস্তে আস্তে আস্তে। ঘুমিয়ে পড়েছে। নে চলায় বল। আরে পায়েরটা চলায় ফল। আরে টোকা টোকা। ঠিক আছে। ও নিশ্চিন্ত। ধর, পিঠে তুলে দে। নেচা। কি হলো রাম? আর বলিস না, মাদুর পোলাটা
পাঞ্চ মেরে রক্ত বের করে দিয়েছে রে। ও কিছু হবে না, ঘরে গিয়ে যখন সব বাচ্চাদের ইঞ্জেকশন পুশ করব তখন তোকেও একটা পুশ করে দেবো। পরের দিন সকালবেলা বাসন্তী দেবী ঘরের কাজ করছে, মালতীর প্রবেশ। কি গো দিদি, এত বেলায় ঘর লেপা দিচ্ছ? জানো তো দিদি, কাল সন্ধ্যা থেকে হারানের ছেলে কি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন হারান? আরে আমার দেবরের ছেলে গো। জানো তো, পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম তসমস করে খুঁজেছে, কোথাও পাওয়া যাচ্ছে না জানো। ইস, কি বলছো কি? প্রায় দিনই কারো না কারো ছেড়ে বলে। হঠাৎ মালতী লক্ষ্য করে উঠোনে একটা খেলনা পড়ে আছে। এই খেলনাটা তোমার উঠোনে কেন? এটা তো হারানের ছেলেকে আমি দিয়েছিলাম, কিন্তু কে কোথা থেকে এনে ফেলেছে কে জানে বাবা। মালতী চলে যাবার পরে বাসন্তী দেবী বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আবার এদিকে সকাল থেকে টগর ও ঋষিকে কোথাও দেখা যাচ্ছে না। আজ আবার অমাবস্যা, বাসন্তী দেবীর শরীরটাও ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। বেলা গড়িয়ে সন্ধে হতে চলল। সে বারে বারে সৌদামণিকে দেখতে থাকে। সারাদিন অভুক্ত সৌদামণি এ বাড়ি সেই বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণায় মাথায় হাত দিয়ে বসে ছেলে মেয়ে দুটোর পথ দেখছে। আজ আয় তোরা, তোদের একদিন না হয় আমার একদিন। আচ্ছা, ওর কাকাদের ঘরে নেই তো? সৌদামণি ধীরে ধীরে এগিয়ে যায় রাম ও লক্ষ্মণের ঘরের দিকে। এ তো তালা ঝোলানো, মনে হয় কোনো কাজে বেরিয়েছে। সৌদামণি যখন দেখল সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, এখনো ছেলে মেয়ে দুটোর কোনো খবর নেই, তার মনে এক আতঙ্কের ছায়া নেমে আসে। বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে সে দাদাকে ফোন করে এবং বিস্তারিতভাবে সব খুলে বলে। না 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 না, শুধু শুধু এই দেখো বোন আমার, এত কান্নাকাটি করিস না। না না না, আবার কান্নাকাটি করিস না, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই তোর ওখানে আসছি। কিন্তু দাদা, তুমি কলকাতা থেকে কি করে আসবে দাদা? চুপ 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 চুপ, একদম চুপ, আর কোনো কথা নয়। ওই দেখো আবার কান্নাকাটি করে। চুপ চুপ, শোন, ভালো করে শোন। তুই একজন গোয়েন্দা, মানে আমার বোন তো। বেশ, তাই যদি মনে করিস তাহলে নিজেকে শক্ত কর। আর আমার কথা মন দিয়ে শোন, আমি তোর পাশেই রয়েছি। হ্যাঁ, আর আজ রাতেই একটা বড় ক্রাইম টিমকে হাতে নাতে পাকড়াও করতে আসছি তোদের ওখানে। তুই শুধু একটাই কাজ করবি, বাড়ির উঠোন ছেড়ে কোথাও যাবি না। আমি যতক্ষণ অবধি তোর ওখানে না আসছি, কোথাও নয়। আর ও ও শোন 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 শোন, আমি যে আসছি এ কথা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। সৌদামণি নিজেকে বেশ সামলে নেয় এবং দাদার আদেশ মতো উঠোনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পা টিপে টিপে পাইচারি করতে থাকে। সেই মুহূর্তে বর্তমানের অস্থিরতা, অতীতের গ্লানি আর ভবিষ্যতের এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করতে থাকে এবং এই ভেবে ক্রমশ তার বুকের ভিতরটা হয়ে যেতে লাগে। বেশ কিছুক্ষণ সাইরেন বাজিয়ে বেশ কয়েকটা গাড়ি বাড়ির সামনে হাজির হয় এবং ফটিক গাড়ি থেকে নেমে গম্ভীরভাবে অর্ডার দিলেন।
সবাই পজিশন নিন, সবাই পজিশন নিন। হ্যাঁ, চারিপাশটা এমনভাবে ঘিরে ফেলুন একটি ছুঁচো যেন করতে না পারে। অফিসার, কেউ আমার অর্ডার ছাড়া গুলি চালাবেন না। টর্চের আলো বন্ধ রাখবেন যেন ওরা বুঝতে না পারে। ফটিককে দেখে সৌদামণি কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। দাদা 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 গো, আমার ঋষি টগর। চিন্তা করিস না, চিন্তা করিস না। না না, কোনো চিন্তা নয়, কোনো চিন্তা নয়। চিন্তা করবি না বোন আমার, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওদের কিচ্ছু হবে না। এখন সরে যা, আমাকে আমার কাজটা করতে দে। সাইরেনের আওয়াজ শুনে রাম জানালার ফাঁকা দিয়ে উকি মেরে দেখে বাইরে পুরো বাড়ি পুলিশে ঘিরে ফেলেছে। এই লক্ষণ, বাইরে পুলিশ, গ্রামের সব লোকজন ভারী ভর্তি। কই সর দেখতে দে। সাথে সৌদামিনীও রয়েছে। তবে কি সৌদামণি আমাদের কার্যকলাপ আজ করতে পেরে পুলিশে খবর দিয়েছে? বাইরে পুলিশের বাঁশির আওয়াজ শুনে ওরা ভয়ে কাঁপতে থাকে। সৌদা, তোর বাড়ির একটু দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ কিনলো নাকি? না তো দাদা, আমাদের এখানে তো কারোর কোনো গাড়ি নেই। আচ্ছা, বুঝলাম। আসামিরা আজকেই সব কাজ সেরে পগার পার হবার পরিকল্পনায় ছিল, কিন্তু সেই গুড়ে বালি আজ আমার হাত থেকে তোদের নিস্তার নেই। অফিসার, অফিসার। ইয়েস স্যার। লক্ষণ, আমাদের তো কোনো পালানোর পথ নেই। কি করব আমরা? আমার খুব মায়ের কথা মনে পড়ছে রে। মা, মা গো, সব তোর দোষ। তোকে বারবার বলেছিলাম এই কাজ কি না করলেই নয়। সব তো আমার, তাই তো। আর মাস গেলে মুঠো মুঠো টাকা যখন ওনারা আমাদের ফ্যামিলিতে পৌঁছে দেয়, তখন মায়ের ওষুধ, ভাইয়ের পড়াশোনা, বোনের বিয়ে, তুই যখন জানতি খারাপ কাজ, তাহলে আমার সাথে এই কাজে এলি কেন? এখন ঝগড়া রেখে বাঁচার পথ খোঁজ। সারেন্ডার করব নাকি পিছনের যে পথটা আমরা বানিয়ে রেখেছি সেটাই চেষ্টা করব? যদি পিছন দিয়ে পালাতে গিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয়। ও মা, মা গো, তুই তো বলেছিলি আমাদের কোনো রিস্ক নেই, এই কাজটি করতে পারলে আমরা আজাদ। চুপ চুপ, পুরো বাড়ি পুলিশে ছেড়ে গেছে। ওরে বাপরে, আজ আমাদের মরণ নির্ঘাত। লক্ষণ, কেউ আমাদের বাঁচাতে পারবে না। শুনে পুরো থানার লোক, গ্রামবাসী গিজ গিজ করছে। এতগুলি বাচ্চার কি হবে? আগে নিজেদের বাঁচার ব্যবস্থা কর, তারপর ওদের কথা ভাববি। ওই দেখ, দরজার পাশে দিদা দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে। আজ আর পিঠের চামড়া থাকবে না। তোকে পই পই করে বারণ করেছিলাম, আজ অমাবস্যা, অমাবস্যার দিনে এই অলক্ষণে কাজ করতে নেই। রাম, লক্ষণ, কান খুলে শুনে রাখ, তোদের পালানোর সব রাস্তা বন্ধ। সব সিল করে দিয়েছি। নিজেদের ভালো চাইলে অস্ত্র ফেলে হাত উপরে তুলে এক এক করে বাইরে বেরিয়ে আয়। আমি 3 গুনবো, তারপর কিন্তু আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। 1, 2। বেশি বাড়াবাড়ি করবেন না অফিসার। বাচ্চাগুলোর কথা একবার চিন্তা করবেন, মরতে আমরা ভয় পাই না। ভেতরে ঢুকে তো দেখুন।
তোর সাহসের দাগ দিতে হয়। পুরনো কথা সব ভুলে গেলি, তাই তো? ওর গলার আওয়াজ কি আমি ভুলতে পারি অফিসার? আজ তোকে বাগে পেয়েছি। আজ তোরই একদিন কি আমারই একদিন। এই নে। সাবধান, সাবধান অফিসারেরা, সাবধান। এই এই নে। আমাদের অফিসারেরা চারপাশে তোদের লক্ষ্য করে তোদের তাক করে বসে আছে। এখন সারেন্ডার করলে আইনের কিছুটা ছাড় তোরা পাবি, কিন্তু গুলি চালালে তোদের লাশও কেউ গুনতে আসবে না। গুলি চালালে তোদের লাশও কেউ গুনতে আসবে না। এখনো বলছি, গুলি চালানো বন্ধ কর। কে কাল লাশ ফেলে আজ দেখবো। এই নে। খুবই শেষ হতে হলো। কি হলো লক্ষণ? খুবই শেষ হয়ে গেছে। মাগো রাম, কোথায় লেগেছে দেখতে নেই। ছাড় ছাড় মা, মাগো আর মনে হয় তোমার সঙ্গে দেখা হলো না মা। মা, আর মনে হয় তোমার সঙ্গে দেখা হলো না। এর মধ্যে সজোরে দরজা ভেঙে পুলিশ ভিতরে প্রবেশ করে এবং ফটিক সহ সকলের চোখ স্থির হয়ে যায়। মেঝেতে শাড়ি দিয়ে 4টি বাচ্চা খোলা অ্যাটাচিতে শোয়ানো, একটি প্যাকিং করা অবস্থায় রয়েছে। ঘরময় দুর্গন্ধ। ফটিক একটি দীর্ঘ শ্বাস ফেলে রামের দিকে তাকায়। রাম তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। অফিসারেরা ওদের দুজনকে পিঠ মোড়া করে বেঁধে মেঝেতে শুইয়ে রেখেছে। ঋষি, টগর, ও মাগো, এ কি? রাম, লক্ষণ, তোরা তোরা আমার সব শেষ করে দিলি, সব শেষ করে দিলি। দুর্গন্ধ? হ্যাঁ, তারপর কিরে, খুব তো তেজ দেখাচ্ছিলি, হ্যাঁ? এখন খেল খতম তো? স্যার, ভুল হয়ে গেছে। স্যার, ভুল হয়ে গেছে। আমাদের ভুল হয়ে গেছে। আমরা সব সত্যি বলে দেব। আমাদের মারবেন না স্যার, আমাদের মারবেন না। সত্যি তো তোদের বাপু বলবি? সব কথা এখন তো শ্বশুর বাড়ি গিয়ে বলবি। অফিসার, ভ্যানে তোলো এই পাঁঠা দুটো, সকল সরঞ্জাম সহ। এমন এমন কেস সাজাবো না, শেষ দিন অব্দি গারদে পৌঁছে মরতে মরতে আমার নাম করবে। আমি বাচ্চাগুলোকে নিয়ে হসপিটাল গেলাম অফিসার। আপনারা ওদের নিয়ে থানায় যান, আমি একটু বাদেই যাচ্ছি। সৌদা সৌদা সৌদা, তুই আর গ্রামবাসীরা মিলে একসাথে আয়। আমি আগে গিয়ে বাচ্চাগুলোকে অ্যাডমিট করাই। সৌদা, শোন শোন, কাবিস না। তো রাধা মাধব সব ঠিক করে দেবে, ওনার উপরে তুই ভরসা রাখ। কাবিস না। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, শান্ত হন, শান্ত হন। কারো কিছু হবে না, কারো কিছু হবে না। আসুন আমরা সকলে মিলে জাগ্রত হই। অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে আশ্রয় বা ভাড়া দিলে অবশ্যই তাহার সকল ডকুমেন্ট নিকটবর্তী থানায় জমা করবেন। পাড়া বা অঞ্চলে সন্দেহজনকভাবে কাউকে দেখা গেলে অথবা
অস্বাভাবিক কিছু ঘটনা বারে বারে ঘটতে থাকলে তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দিন। ভয় বা সংকোচে একা যেতে অসুবিধা হলে প্রতিবেশী কারো সহযোগিতা নিন। পাড়ই গ্রামবাসীদের মতো ভুল কাজ কখনোই কেউ করবেন না। আমাদের ভারতীয় সরকারি প্রশাসন যে কোনো শহরে, যে কোনো প্রান্তে অন্যায় দমনে আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েই রেখেছে। শুধুমাত্র প্রয়োজন আপনাদের সহযোগিতা। গল্পের শেষে আবারও বলি, এই মর্মস্পর্শী গল্প যদি কারো কোনো ঘটনার সাথে বিন্দু মাত্র মিলে গিয়ে থাকে, তার জন্য আমরা বিশেষভাবে ক্ষমা প্রার্থী। গল্পটি শান্তিলতা ফিল্ম ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী ও শুভার্থী দ্বারা পরিবেশিত। যোগাযোগ 6291668040। আবার বলছি 6291668040।